নমস্কার। অনেক দিন আমার বন্ধুদের সাথে কোনো গল্প আলোচনা করা হয়নি। আমারই লেখা একটি গল্প, পশ্চাতাপ। সেটা একটু বড়, সুতরাং এটা আমাকে একটু ভাগে ভাগে বলতে হচ্ছে। তা আমি আজকে পড়ছি পশ্চাতাপের প্রথম ভাগ। গভীর অমাবস্যা, ঘন অন্ধকার, চারিদিকে শবদাহ হচ্ছে। চিতার লেলিহান শিখা কখনো কখনো এত ঊর্ধ্বমুখী হচ্ছে, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলবে। কখনো ফটাস ফটাস শব্দ ও গোমড়ানো কান্না। আত্মীয় বিয়েকে কেউ যেন কাঁদছে। মিতা একটা গ্রুপের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। শ্মশান ওকে টানে। নিজের প্রিয়জনকে দাহ করতে এসে সে সারাক্ষণ শ্মশানেই বসে থেকেছে। আগুনের শিখা যত বাড়ে সে ততই নিজেকে আঁকড়ে ধরে। মনের ফ্রেমে ধরা পড়ে একটি ছোট্ট ঘটনা। হাতের ফ্যান গালতে গিয়ে ডান হাতে ফ্যান পড়ে যায়। উফ, কি জ্বলন! ভুল করে কলের ঠান্ডা জলের তলায় হাত রেখে কিছুটা আরাম হয়েছিল, কিন্তু বড় বড় ফোসকা পড়ে গেছিল। কি কষ্ট পেয়েছিলাম তা বলার নয়। অথচ একটা গোটা শরীর ধিকি ধিকি করে পড়ছে। ডোমের হাত থেকেও নিষ্কৃতি নেই। সেই অর্ধদগ্ধ শরীরটা লাঠি দিয়ে পেটাচ্ছে। এসব দেখে শিউরে উঠতে হয়। কিছু কিছু দেহ সবটা অগ্নিতে ভস্মীভূত হয় না, পড়ে থাকে অর্ধদগ্ধ হয়ে। শরীরের অংশ কখনো খাড়া হয়ে যায়। ডোম লাঠিপেটা করে তাকে আবার যথাস্থানে আনে। একজন সাধু বাবা সেই অগ্নিদগ্ধ শরীরের অংশ নির্বিকারে হাতে তুলে নিয়ে চলেছেন স্বর্গদ্বারের শ্মশানে। সীমানার শেষ প্রান্তে এক বৃদ্ধ মানুষ চেয়ারে বসে। তিনি ওইভাবেই মৃত্যুকে বরণ করেছেন। খুব কৌতূহল কিভাবে তার দাহ হয় দেখার, কিন্তু অন্যদের তাড়নায় উঠতে হলো। কিরে মিতা, ঘন্টার পর ঘন্টা শ্মশানেই বসে থাকতে ভালো লাগে তোর? ভয় করে না? মাসির দেহ দাহ হতে দেখে আমার ভয়টা ভেঙে গেছে রে। আর এটা খুব পবিত্র জায়গা। মাটিতে জন্ম, মাটিতেই লয়। থাক, খুব হয়েছে। সমুদ্রে যাবি না? সমুদ্র দেখতে সে শ্মশানে পড়ে আছিস। কি পাস! জীবনের সত্য উপলব্ধি। আমি ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারি। কত গল্প লুকিয়ে আছে জানিস? কত সাধু সন্ত কেন এখানে পড়ে থাকে বলতে পারিস? আচ্ছা, এবারে চল বাবা, সমুদ্রে যাই। সমুদ্র আজ উত্তাল, স্নান করব। তুই করবি না? দেখ কাবেরী, সমুদ্র আমার দেখতে ইচ্ছে করে। ঝাপাঝাপি করে ঢেউগুলোকে ভাঙতে ইচ্ছে করে না। আরে ঢেউ ওঠে পরে ভাঙবে বলেই তো। তা ওর নিয়ম মতো ঠিক একটা জীবন প্রবাহ। কখনো উত্থান, কখনো পতন। কোনোটাকেই তুই আটকাতে পারবি না। বাবা, তোর জ্ঞান তোরই থাক। আমি ওদের সাথে সমুদ্র স্নানে যাই। মিতা তাকিয়ে দেখে বিশাল এক জলরাশি দিগন্ত জুড়ে যেন সবকিছু গ্রাস করবে বলে এগিয়ে আসছে। তারপর প্রবল বেগে আছড়ে পড়ছে পারে। গভীর থেকে আনছে ঝিনুকের শাড়ি। তবে এটা দেখা যায়, আগে যেমন ছোটবেলায় কত ঝিনুক কুড়োতে পারত, এখন তেমন ঝিনুক দেখাই যায় না। কোথায় যায় সব? মন্দারমণির সমুদ্র তটে এখনো প্রচুর নানা রঙের ঝিনুক, ছোট ছোট শঙ্খ পাওয়া যায়। এই রকম ভাবনার জাল ছিঁড়ে ফেলে
একজনের কথায়। বাহিন, সমুদ্র দেখেছেন? হ্যাঁ। আপনি আমায় চেনেন? শ্মশানে দেখেছি, আপনি গালে হাত দিয়ে অনেকক্ষণ বসেছিলেন। এমনিতে শ্মশানকে তো সবাই ভয়ই পায়, তাই অবাক হয়েছি। আপনি ঘোমটাটা সরান ভাই, মুখ না দেখলে কথা এগোবে কিভাবে? কোনো পুরুষ মানুষ তো নেই, দুজনেই তো মেয়ে। ঘোমটা সরালে আঁতকে উঠবেন। কেন? আমার পুরো মুখটাই পোড়া, চোখ দুটো অক্ষত আছে। কিভাবে পুড়ে গেল? সে এক গল্প। আমি আপনার পাশে বসেছি, সবাই কিন্তু আমাকে দেখছে। শ্মশানে কতদিন আছেন? প্রায় 4 বছর। থাকেন কোথায়? শ্মশানে যে ঘরে মানুষ বিশ্রাম করে, সেই ঘরের কোণে আমার সংসার। মরার বিছানা, চাদর, বালিশ, গায়ের শাল। ভালোই আছি। ভয় করে না? না তো, আমার বেশ লাগে। যে শরীরটাকে বসনে ভূষণে সাজাই, সেটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভাবতে পারেন? আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আমি সুষমা। আচ্ছা সুষমা, আজ সকালে একজনকে মৃত অবস্থায় চেয়ারে বসে থাকতে দেখলাম। ওনাকে কিভাবে দাহ করা হবে? কাঠ দিয়ে খাঁচাটা আগে বসবার মতো করে তৈরি করে নেবে, তারপর তার উপরে কাঠ চাপাবে। তারপর পুড়তে পুড়তে জয়েন্টগুলো আলগা হয়ে গেলে ডোম লাঠি মেরে শুয়ে দেবে। আমার বন্ধুরা স্নান করে ফিরছে। আপনি এবার আসুন, পরে আমাদের দেখা হয়ে যাবে। চল। কিরে, এতক্ষণ কি করছিলি? এক মহিলার সাথে গল্প করছিলাম। লেখার প্লট। চল হোটেলে যাই, স্নান করতে হবে, নাকে কানে সব বালি ঢুকে গেছে। চল, খিদে পেয়েছে খুব। গিয়ে মিতা ড্রেস চেঞ্জ করবি, শ্মশানে ছিলি। শ্মশান খুব পবিত্র জায়গা, জীবনের শেষ। দুজনেই স্নান সেরে দুপুরের ঘরোয়া খাবার খেলো। তারপর একটা খাটে দুজনে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। মিতা বিচ্ছিরি একটা স্বপ্ন দেখে উঠে বসলো, ঢক ঢক করে বোতলের জল খেলো। কি রে, কি হলো? যা বাজে একটা স্বপ্ন দেখলাম না। কি দেখলি বলে ফেল। একটা মেয়ের পুড়ে যাওয়া মুখ, কি বিভৎস। আরো শ্মশানে বসে থাকো। দুই বন্ধু ঠিক করলো সমুদ্রের ধারে চেয়ার ভাড়া করে বসবে, লেবু চা আর ঝালমুড়ি খাবে। মিতা মানুষ দেখে, তার সাথে গল্প করে তার জীবনকে গড়তে পারে। আশ্চর্য লাগে, কারোর সাথে কারো কোনো মিলই নেই। মিল শুধু একটাই, তারা দু পেয়ে জীবন্ত মানুষ। কাবেরী অন্য ধরনের, সে আর্টিস্ট। সমুদ্র বা পাহাড়ে গেলে ও প্রকৃতির সাথে দোস্তি করে নেয়, দু চোখে ভরে নেয় প্রকৃতির যত রং, যত খেলা। তারপর ঘরে ফিরে ক্যানভাসে তাদের ফুটিয়ে তোলে। এ ওর এক আশ্চর্য ক্ষমতা। মানুষের জীবনের মধ্যে সে খুঁজে পায় দুঃখ, হাসি, কান্নার চিত্র, ধরে রাখে মনের গভীরে। তারপর যতক্ষণ না বইয়ের পাতায় জীবন্ত হয়ে ওঠে, তার মুক্তি নেই। জীবন চর্চাই তার ধ্যান ধারণা। চা মুড়ি খেতে খেতে মিতা বলে, দেখ কাবেরী, পাড়ে ঢেউ যখন ভাঙে, শেষ আছড়ে পড়া জলরাশি যেন পরস্পরের সাথে খেলা করে। তাই তো, দেখার চোখ আছে বটে তোর। আমি আঁকার সময় ঢেউ পাড়ে ভেঙে নিয়ে যাচ্ছে, এটাই আঁকি। তোর মতে করে ভাবিনি। খেয়াল করে দেখ। হঠাৎ মিতা চেয়ারটা নিয়ে ঘুরে বসে, যেন কিছুটা নার্ভাস। কি রে, হলোটা কি? সেই বিভৎস মুখ। আমায় কেন খুঁজছে বলতো? বেশি ঘাটাঘাটি করিস না, ওকে ইগনোর করি। কি বলিস? ভয় পাচ্ছিস তুই? না না না, ভয় না। কোথায় যেন একটা যোগসূত্র আছে, সেটা খুঁজে বার করতে হবে। আসলে আমি আছি বলেই ও ধরা দিচ্ছে না। শোন মিতা, আমি আমার স্কেচবুকটা নিয়ে একটু অন্য কোথাও বসি, দেখ কি হয়।
তুমি কি খুব ব্যস্ত? সুষমা প্রশ্ন করে। না না, তেমন কিছু নয়। কিছু বলবেন? আজ স্বর্গদ্বারে যাননি? না, সন্ধ্যের দিকে যাব ভাবছি। আজ একটা ঘটনা ঘটেছে। আমি তখন শ্মশানের আশপাশ ঝাড় দিয়ে পরিষ্কার করছি, অ্যাম্বুলেন্সে করে একজনের দেহ এলো। যারা সাথে এসেছে তাদের আমি চিনি। তারা আমায় চিনতে পারছে না। এক মাথা ঘোমটা টেনে এসে দাঁড়ালাম। সব দেহ গাড়ি থেকে নামিয়ে রেখেছে। আমি চমকে উঠলাম। আমার স্বামী। সুষমা চুপ করল। তারপরটা পরে হবে। কেমন লাগছে সেটা একটু জানলে খুব ভালো হয়। আমি আশা করব কালকেই পর্বটাকে শেষ করে দিতে। নমস্কার।